আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমাদের বইটিতে তুমি পেয়ে যাচ্ছ বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশন অনলাইন পেজ থেকে বইটিকে সংগ্রহ করে নিতে পারো। চলো আমরা আজকে আরো একটি প্রশ্ন সলভ করার চেষ্টা করি। দেখো, প্রশ্নটা সলভ করার আগে আমি বরাবর মতো যে কথাটা বলি, প্রশ্নটা আগে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, এরপর আমাদেরকে প্রশ্নটা সলভ করতে হবে। ঠিক আছে? তাহলে এখন আসো প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, প্রশ্ন আমাদেরকে কি বলছে, এখানে মৌল দেওয়া আছে পি কিউ আর এস। এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট মৌল না, এদেরকে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এখন দেখো, এখানে এন এর মান দেওয়া আছে, এন এর মান 3। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে কি বলা আছে বলতো, 3s2 3p1। তাহলে 3s2 3p1 তুমি এর আগে ইলেকট্রন বিন্যাস করে নিতে পারো। তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে এই যে দেখো ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এইটা। এখন ইলেকট্রন কয়টা আছে দেখো তো, 2 4 4 6 10 10 2 12 1 13। তার মানে কি এটা আসলে মৌলটা ছিল কে বলতো, অ্যালুমিনিয়াম। পি মৌলটা আসলে কে ছিল বলতো, অ্যালুমিনিয়াম। 13 পারমাণবিক সংখ্যা। আবার দেখো এখানে বলছে 3, তাহলে দেখো 3s2, তার মানে বুঝতেই পারতেছো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা কে বলতো, ম্যাগনেসিয়াম। এই যে দেখো 3s2 পর্যন্ত কত, 12, তাহলে ম্যাগনেসিয়াম। ওকে, তারপরে দেখো 1s1। আচ্ছা 1s1 মানে কি বলতো, 1s1 এটা তো হাইড্রোজেন, সরাসরি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে? এরপরে দেখো n এর মান 3, তার মানে দেখো 3s2 3p3। তাহলে দেখো 3s2 3p1 ছিল, 3p3, তার মানে কি দেখো এই পর্যন্ত হচ্ছে আমাদের কত, 12 12 আর 3 কত বলতো, 15। তার মানে 15 কার বলতো, ফসফরাস। 15 কার, ফসফরাস। তাহলে তো এইরকমই হওয়ার কথা। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3, তার মানে এটা হচ্ছে ফসফরাস। ওকে, দেখো মৌলগুলো কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। এখন আসো আমরা প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। ক নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো, বলছে পারমাণবিক শ্বাস কাকে বলে। আচ্ছা, আমরা কিন্তু ধাতব বন্ধন পড়ে আসছি। ধাতব বন্ধন জিনিসটা কি ছিল, যে ধরে নাও ধাতুসমূহ অষ্টক পূরণের জন্য বা স্থিতিশীলতা অর্জনের জন্য তার সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন সমূহ ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়, সেটাকে আমরা কি বলি বলতো, সেটাকে আমরা বলি হচ্ছে জারণ মান, তাই না? বা এটাকে আমরা বলি কি বলতো, ক্যাটায়ন। তাহলে এখন দেখো এই যে ধাতুসমূহ স্থিতিশীলতা অর্জনের জন্য তার শেষ কক্ষপথের ইলেকট্রন ছেড়ে যে ধনাত্মক আয়নে পরিণত হলো, এই ধনাত্মক আয়নটাকে মানে পজিটিভ চার্জটাকেই আমরা কি বলতেছি বলতো, পারমাণবিক শ্বাস। তাহলে পারমাণবিক শ্বাস কোনটা, যে ধাতুসমূহ তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন ছেড়ে দিয়ে যে ধনাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ যে প্লাস আয়নটার সৃষ্টি করে, সেই ধনাত্মক আধানটাকেই আমরা কি বলতেছি বলতো, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে পারমাণবিক শ্বাস। আশা করি তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে গেছো। এরপর দেখো খ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে, বলছে লিথিয়ামের যোজনী এবং কি বলতো যোজ্যতা একই, ব্যাখ্যা করো। চলো আমরা এটা একটু বোর্ডে ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা, যোজনী বা যোজ্যতা জিনিসটা কি বলতো, যোজনী বা যোজ্যতা জিনিসটা আসলে কি। যোজনী হচ্ছে কি কোন মৌলের হাত সংখ্যা, অর্থাৎ একটা মৌল কতটা হাইড্রোজেন বা কতটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, সেটা হচ্ছে তার কি বলতো, যোজনী। আর যোজ্যতা ইলেকট্রন কি বলতো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। এখন দেখো ধাতুসমূহের যোজনী যোজ্যতা ইলেকট্রন একরকম, অধাতুসমূহের ক্ষেত্রে যোজনী যোজ্যতা ইলেকট্রন কিন্তু আরেক রকম। অধাতুর ক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন, কিন্তু ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যে কয়টা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার যোজনী। বা ধাতুর ক্ষেত্রে মাথায় রাখবা, সে যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারবে সেটাই হচ্ছে তার যোজনী, আর ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। তাহলে দেখো আমরা যদি লক্ষ্য করি লিথিয়াম কত, 3 ইলেকট্রন বিন্যাস করো, তাহলে 1s2 2s1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ইলেকট্রন বিন্যাস। দেখো লিথিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, একটা, তার মানে তার যোজ্যতা ইলেকট্রন কত বলতো, যোজ্যতা ইলেকট্রন কিন্তু 1, যোজ্যতা ইলেকট্রন কত, 1। আবার তুমি লক্ষ্য করো এই যে লিথিয়াম স্থিতিশীলতা অর্জনের জন্য কি করতে পারবে, তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, একটা ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হবে বলতো, লিথিয়াম প্লাসে পরিণত হবে। তার মানে বুঝতেই পারতেছো তার যোজনীও কিন্তু কত বলতো, 1। যার কারণে এই লিথিয়াম পরমাণুর যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন দুটোই কিন্তু সেম। আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গিয়েছো। এখন আসো গ নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে সেটা দেখার জন্য আমাদেরকে একটু নিচে যেতে হবে। দেখো প্রশ্নটা আমাদের এই পাশে আছে। তাহলে আমাদেরকে প্রশ্ন কি বলছে ভালোভাবে লক্ষ্য করো তুমি। বলছে উদ্দীপকের পি এর বিদ্যুৎ পরিবহনের কৌশল বর্ণনা করো। উদ্দীপকের পি এর বিদ্যুৎ পরিবহনের কৌশল বর্ণনা করো। পি মৌলটা আসলে কে ছিল, এই যে আমরা একটু আগেই সলভ করে আসছি। দেখো উদ্দীপকটা কি বলছে এখানে বলো তো, এই যে পি মৌলটা আমাদের কে ছিল,
তাহলে পি মৌলটা ছিল হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। পি মৌলটা কে ছিল বলতো? এটা ছিল হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম কিভাবে বিদ্যুৎ পরিবহন করে সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে চলো আমরা অ্যালুমিনিয়ামের বিদ্যুৎ পরিবহন কৌশলটা ব্যাখ্যা করে আসি। আচ্ছা দেখো গ নাম্বার, ধাতুসমূহ বিদ্যুৎ কিভাবে পরিবহন করে? আমরা কিন্তু এটা জানি, তাই না? কিভাবে? অ্যালুমিনিয়াম, দেখো অ্যালুমিনিয়াম পরমাণু তার শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হবে? অ্যালুমিনিয়াম 3+ পরিণত হবে। তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এইরকম অসংখ্য অ্যালুমিনিয়াম যদি একসঙ্গে যুক্ত থাকে তাহলে সেখানে একটা স্ফটিকাকার গঠন সৃষ্টি হবে কিনা? অর্থাৎ দেখো অসংখ্য অ্যালুমিনিয়াম পরমাণু তাদের শেষ কক্ষপথের ইলেকট্রন ছেড়ে দিয়ে তারা কিসে? ধনাত্মক আয়নে পরিণত হবে। তার মানে দেখো এখানে অসংখ্য ধনাত্মক আয়নের সৃষ্টি হবে। অসংখ্য কিসের সৃষ্টি হবে? ধনাত্মক আয়নের সৃষ্টি হবে। এখন দেখো এইটা বিদ্যুৎ পরিবহনটা কিভাবে করবে? এই যে এই স্ফটিকটা যে আমাদের তৈরি হইলো, এই স্ফটিকের প্রত্যেকটা ধনাত্মক চার্জকে আমরা কি বলতেছি এখানে বলতো? পারমাণবিক শ্বাস বলতেছি, তাই না? কি বলতেছি? পারমাণবিক শ্বাস। ওকে, এখন পারমাণবিক শ্বাস তো বুঝলাম। এখন তুমি লক্ষ্য করো এর মধ্যে কিন্তু আমাদের কি থাকে? সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকে। তো সঞ্চারণশীল পাই ইলেকট্রনের কাজটা কিভাবে কাজ করে থাকে? ধরে নাও তুমি এর এক প্রান্তে একটা ব্যাটারির ঋণাত্মক অংশ, ঠিক আছে, আর ব্যাটারির আরেকটা ধনাত্মক প্রান্ত আরেক প্রান্তে তুমি কি করলা? যুক্ত করলা, ঠিক আছে। তাহলে দেখো ঋণাত্মক প্রান্ত এক পাশে, ব্যাটারির ধনাত্মক প্রান্ত আরেক পাশে তুমি যুক্ত করলা। যখন যুক্ত করার পরে কি হবে বলতো? এই যে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে মুক্ত সঞ্চারণশীল পাই ইলেকট্রন এই ধাতব বন্ধনের বা ধাতুর ভিতর দিয়ে এক স্থান থেকে কিন্তু আরেক স্থানে যাবে, অর্থাৎ পজিটিভ অংশের দিকে যাবে। তাহলে দেখো ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রনটা কি হচ্ছে? পর্যায়ক্রমে এর মধ্য দিয়ে কোথায় যাচ্ছে বলতো? ধনাত্মক প্রান্তের দিকে যাচ্ছে। তাহলে বলতো এখানে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের একটা কি হচ্ছে বলতো? গতির সৃষ্টি হচ্ছে। আর ইলেকট্রনের প্রবাহ মানে কি আমরা জানি বলতো? বিদ্যুৎ প্রবাহ। তার মানে এর মাধ্যমে কিন্তু সে কি করতেছে বলতো? বিদ্যুৎ প্রবাহ করতেছে, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়াম কিভাবে বিদ্যুৎ পরিবহন করে আশা করি বুঝতে পেরেছি। তাহলে অ্যালুমিনিয়াম যেহেতু একটা ধাতু, এই ধাতুটা কি করে? তার শেষ কক্ষপথের ইলেকট্রন ত্যাগ করে। এই ত্যাগকৃত ইলেকট্রনটা কি হয় বলতো? এর মধ্যে সঞ্চারিত অবস্থায় থাকে, যার ফলে আমাদের বিদ্যুতের সৃষ্টি হয়। আশা করি তোমরা তোমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছো। তাহলে চলো ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। সর্বশেষ প্রশ্ন দেখো, ঘতে আমাদেরকে কি বলছে সেটা একটু আমরা দেখে আসবো, ঠিক আছে। তাহলে ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে যে QS2 কি বলতো? QS2 এবং R2 এর মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় হবে বিশ্লেষণ করো। আচ্ছা QS2, তাহলে QS2 আর হচ্ছে কি বলতো? R2। চলো আমরা একটু QS2 মৌলটা দেখে আসি যে Q আর S কি ছিল। দেখো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখা যায় কিউ মৌলটা আমাদের কে ছিল বলতো? ম্যাগনেসিয়াম। কিউ মৌলটা কে ছিল? ম্যাগনেসিয়াম। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি, দেখো এসটা আসলে কি ছিল? আচ্ছা এখানে NP3 আছে, এটা আসলে NP5 হবে, ঠিক আছে। কারণ তাছাড়া তো বন্ধন গঠন করতে পারবে না, কারণ ম্যাগনেসিয়ামের সঙ্গে তো অবশ্যই অধাতুর বন্ধন গঠন করতে হবে। তাহলে যদি এটা NP5 আমরা কল্পনা করি, তাহলে এখানে তুমি লক্ষ্য করো এখানে কি হচ্ছে বলতো? এই মৌলটা আসলে ক্লোরিন। তাহলে দেখো ক্লোরিন আর এটা ছিল আমাদের কি বলতো? ম্যাগনেসিয়াম। তাহলে QS2, তার মানে আমরা বুঝতেই পারতেছি সেটা আসলে কে ছিল বলতো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আরেকটা বলছে R2, তাহলে আর মৌলটা আমাদের কে ছিল বলতো? হাইড্রোজেন। তাহলে R2 মানে কি বলতো? হাইড্রোজেন। এখন বলছে এই দুইটা যৌগের মধ্যে আসলে কে বিদ্যুৎ পরিবহন করবে, সরি কে আসলে দ্রবীভূত হবে পানিতে, সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। তো চলো এটা আমরা একটু ব্যাখ্যা করে আসি। তাহলে ব্যাখ্যা করতে যাই আমরা একটু দেখি কি বলে এখানে। তাহলে দেখো আমাদের দুইটা যৌগ ছিল, তাই না? ঘ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখার চেষ্টা করি, যৌগ ছিল হচ্ছে দুইটা। একটা আমাদের ছিল কি বলতো? একটা আমাদের ছিল হচ্ছে MgCl2, আরেকটা কি বলতো? H2। তাহলে দেখো এখানকার মধ্যে MgCl2 কি হবে বলতো? দ্রবীভূত হবে, কারণ সে একটা কি যৌগ বলতো? সে একটা আয়নিক যৌগ, দ্রবীভূত হবে। আর এটা কিন্তু কি বলতো? দ্রবীভূত হবে না। ওকে, এখন তুমি লক্ষ্য করো কেন এটা দ্রবীভূত হবে? কারণ এটা হচ্ছে আমাদের একটা আয়নিক যৌগ। আয়নিক যৌগ হওয়ার কারণে এটা কিন্তু কি বলতো? আয়নিক যৌগরা পানিতে দ্রবীভূত হয়। পানিতে দ্রবীভূত হয়ে কি করে বলতো? এরা কিন্তু আয়ন সৃষ্টি করে। বাট এটা কিন্তু সমযোজী যৌগ। সমযোজী যৌগ হওয়ার কারণে তাকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আয়নিত হবে না। আর আয়নিত না হলে কিন্তু সে কি হবে না? পানিতে দ্রবীভূত হবে না। আচ্ছা, দ্রবণীয়তার কৌশলটা আসলে কি বলতো? আমরা জানি পানির মধ্যে কিন্তু আমাদের কি থাকে? H থাকে, তারপরে কি থাকে বলতো? O থাকে, আর একটা কি থাকে বলতো? H থাকে। তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে পানিতে অক্সিজেনটা আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি করে, হাইড্রোজেনটা আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি করে। এখন দেখো পানিতে অলরেডি আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি
মানে প্রান্ত আছে, সেখানে যদি আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে কি করি, দ্রবীভূত করি, তাহলে এরাও কিন্তু দুইটা আয়নিত হবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম 2+ এবং Cl-। তাহলে দেখো পানির ধনাত্মক অংশ এই যে ক্লোরিনকে আকর্ষণ করবে, পানির ঋণাত্মক অংশ এই যে দেখো ম্যাগনেসিয়াম 2+কে আকর্ষণ করবে, যার ফলে এখানে কিন্তু একটা স্ফটিকাকার গঠন তৈরি হবে, যেখান থেকে সেটা কিন্তু পানিতে দ্রবীভূত হবে। তাহলে তুমি লক্ষ্য করো আয়নিক যৌগগুলো কিভাবে পানিতে দ্রবীভূত হয় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে তুমি যদি লক্ষ্য করো এখানে ম্যাগনেসিয়াম 2+ যদি কেন্দ্রে থাকে, ঠিক আছে, তাহলে লবণের যে ম্যাগনেসিয়াম 2+ আয়নটা ছিল সেটা যদি কেন্দ্রে থাকে, তাহলে পানির মধ্যে যে ঋণাত্মক অংশটা অক্সিজেন ছিল, সেই অক্সিজেনগুলো কি করে বলতো, চারদিক থেকে এই ম্যাগনেসিয়াম পরমাণুকে ঘিরে ধরে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে কিসের সৃষ্টি হয় বলতো, দেখো আমাদের চিত্রটা কেমন হবে, তাহলে চিত্রটা আমরা একটু দেখার চেষ্টা করি। হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন এবং এই হচ্ছে হাইড্রোজেন, ওকে। তাহলে এই যে দেখো আংশিক ঋণাত্মক অংশ কিন্তু আকর্ষণ করতেছে, কাকে আকর্ষণ করতেছে, ম্যাগনেসিয়াম 2+কে আকর্ষণ করতেছে, আর হাইড্রোজেন কিন্তু আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি করতেছে। তাহলে এখন তুমি লক্ষ্য করো আবার যদি কেন্দ্রে যদি আমাদের কে থাকে, ক্লোরিন মাইনাস আয়ন থাকে, তখন এই যে পানির মধ্যে যে আমাদের কি ছিল বলতো, যে ধনাত্মক আয়নটা ছিল অর্থাৎ হাইড্রোজেন, এই হাইড্রোজেন সমূহ কিন্তু তখন কি করে বলতো, এই মূলত ক্লোরিনকে কিন্তু আকর্ষণ করে, ওকে, ক্লোরিনকে কি করে, আকর্ষণ করে, ঠিক আছে। তাহলে দেখো এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, তারপরে দেখো এখানেও একটা অক্সিজেন, এই যে হাইড্রোজেন, এই দেখো হাইড্রোজেন, অর্থাৎ এই যে ধনাত্মক অংশগুলা পানির ধনাত্মক অংশ কি করতেছে বলতো, যৌগটার ঋণাত্মক অংশের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে এই মাধ্যমে মূলত কি হয় বলতো, এইটা পানিতে দ্রবীভূত হয়, পানিতে কি হয় বলতো, দ্রবীভূত হয়। তাহলে দেখো চিত্র দুইটা কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। তার মানে দেখো যেহেতু পানির মধ্যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়েছে, আবার আয়নিক যৌগের মধ্যে আংশিক মানে ধনাত্মক এবং ঋণাত্মক আধান আছে, তার মানে এরা পরস্পরের সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে, যার ফলে এটা দ্রবীভূত হয়। কিন্তু তুমি যদি হাইড্রোজেনকে লক্ষ্য করো H2, তার মানে দেখো এখানে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন পরমাণু আরেকটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে কি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, তাই না, সমযোজী, আবার এ কিন্তু অপোলার সমযোজী, যেহেতু অপোলার তার মানে সে স্বাভাবিকভাবে কি হবে না, পানিতে দ্রবীভূত হবে না। তাহলে QH2 এবং R2 যৌগের মধ্যে আসলে QH2 পানিতে দ্রবীভূত হবে, কিন্তু R2 পানিতে দ্রবীভূত হবে না। আশা করি তুমি তোমার অ্যান্সারটা বুঝতে পেরেছো। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।